কিচ্ছু হবে না জান, আমি আছি তো। মা, 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 এদিকে এসো। রাজীব রাফাকে নিয়ে নিচে নামতে, রাফার কান্না, রাজীবের চিৎকারে আয়ান, আনিকা, আরু, সেজুতি, সুফিয়া বেগম, হাসিবা বেগম, শফিকুল ইসলাম দৌড়ে বেরিয়ে আসেন। রাজীব চিৎকার আয়ানকে বলে, আয়ান, তাড়াতাড়ি গাড়ি বের করো। আল্লাহ, বৌমার মনে হয় পেন উঠেছে, তাড়াতাড়ি নিয়ে চল রাজীব। আয়ান দৌড়ে গিয়ে গাড়ি বের করে। আনিকা রাফার অবস্থা দেখে কাঁপাকাঁপি শুরু করে কান্না করতে করতে বলে, রাফা আপু, রাফা আপু। রাজীব দৌড়ে গিয়ে রাফাকে গাড়িতে বসায়। আয়ান ড্রাইভিং সিটে, আনিকা গিয়ে আয়ান পাশে বসে পড়ে। আয়ান, তাড়াতাড়ি গাড়ি চালা। রাফা ব্যথায় কান্না করতে করতে রাজীবের হাত খামচে শার্ট ছিঁড়ে ফেলেছে। পারছি না, আমি পারছি না, মনে হয়। জান, কিচ্ছু হবে না তো, এই তো আমরা চলে এসেছি। রাফার চোখ দিয়ে পানি অনবরত পড়ছে। রাজীবের বুকে মাথা রেখে নিজেকে কষ্ট চেপে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলে, শুনুন, আমায় কতক্ষণ জোরে জোরে শ্বাস নেয়। কিছু হয়ে গেলে আমার সন্তানের জন্য সৎ মা আনবেন না, যদি আপনি। আবার কতক্ষণ চুপ থেকে জোরে জোরে শ্বাস ফেলে। জান, কিচ্ছু হবে না, এমন কথা বলে না। আমি জানি সৎ মার কাছে আমার সন্তান ভালো থাকবে না, আপনি কিন্তু আমার সন্তানের কথা ভাববেন আগে। রাজীবের মাথায় রক্ত উঠে যায় এমন কথা শুনে। সলি, তুই চুপ করবি? সন্তান কি শুধু তোর? তুই ভাবলি কেমনে তুই আমায় ছেড়ে চলে যাবি? তোর সাহস বাড়ছে, তাই না? রাজীব রাগে কথাগুলো বলছে আর চোখ থেকে পানি পড়ছে নিঃশব্দে। আনিকা রাফার শেষ কথা শুনে চোখ মুখ চেপে কান্না করছে। আয়ান পাগলের মতো গাড়ি চালিয়ে 15 মিনিট হাসপাতালে পৌঁছায়। তাদের পেছন পেছন আরেকটা গাড়িতে সুফিয়া বেগম, হাসিবা বেগম, শফিকুল ইসলাম এসেছে। শফিকুল ইসলাম গাড়িতে উঠতে উঠতে আয়মানকে ফোন দিয়ে সব জানিয়েছে। আয়মান একই হাসপাতালে থাকায় আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে। ওটি খালি করে ডাক্তারদের সকল কিছু তৈরি করে রাখতে বলেছে। বিদিশা চিন্তায় কেবিনের বাইরে বসে নখ কামড়াচ্ছে। সেজুতি আর আরিয়ানা এখনও বাড়িতেই আছে, নয়তো সেজুতি একা থাকতে ভয় পাবে। তাছাড়া এখন গিয়ে ভিড় জমে লাভ নেই, তাহলে আরও সমস্যা হবে। এই ভেবে আরও বাড়িতেই থেকে যায়। রাজীব পাগলের মতো রাফাকে নিয়ে কেবিনে দিকে ছুটল। নার্সরা এগিয়ে এসে স্ট্রেচারে শোয়ায়। রাজীব রাফার হাত শক্ত করে দাঁড়িয়ে থাকে। বিদিশা দৌড়ে এসে রাফাকে ভরসা দেয়। কিচ্ছু হবে না রাফু, দেখবি একটু পর ছোট ছোট হাত পা ছড়িয়ে ছিটিয়ে তোর কোলে থাকার জন্য কান্না করছে। এত কষ্টের মাঝেও রাফা মুচকে হেসে বিদিশা বলে, বিদিশা, আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে তুই আগলে রাখিস। রাজীব শক্ত চোখ মুখে তাকিয়ে আছে রাফার দিকে। কিছু হবে না, আলোর উপর ভরসা রাখ। তখনই ডাক্তার এসে তাড়া দেয় রাফাকে ওটিতে ঢুকানোর জন্য। রাফাকে ওটিতে ঢুকানোর সময় রাজীব আর রাফার দৃষ্টি একে অপরের ছিল, যেন চোখে একজন আরেকজনকে ভরসা দিচ্ছে। রাজীবের দৃষ্টি স্থির থাকতে ওটির দরজা বন্ধ হয়ে যায়। আয়মান রাফার এমন অবস্থা দেখে স্থির হয়েছিল। তার মনে এখন বিদিশাকে নিয়ে ভয় ঢুকে গেছে। তার ছোট্ট বউ কীভাবে আর ভাবতে পারছে না। বাড়ির সবাই এসে পৌঁছাতে রাজীবকে ভরসা দেয় সবাই। আনিকা হেঁচকি তুলে কান্না করতে করতে আয়নের কাছে যায়। আয়নের পাশে বসে আয়নের কাঁধে মাথা রেখে বলে, ভাইয়া, রাভা আপু তো কষ্ট পাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। মায়ের স্বাদ গ্রহণ করতে গেলে তো কষ্ট সহ্য করতে হবে। আনিকা হেঁচকি তুলতে তুলতে, তাই বলে মেয়েদেরকেই কেন এত ব্যথা সহ্য করতে হবে? ছেলেরা তো কষ্ট না করেই বাবা হয়ে যায়। আয়ন অদ্ভুত চোখে তাকায় এখন অবুঝের মতো কথা বলা নিজের ব্যক্তিগত নারীর দিকে। তারপর বোঝানোর ন্যায় বলে, বলো তো, এই পৃথিবীতে কার পায়ের নিচে জান্নাত? মায়ের। দেখেছিস, মায়েরা এত কষ্ট করে সন্তানকে দুনিয়াতে আনে বলেই আল্লাহ সকল সম্মান আগে মাকে দিয়েছেন। আনিকা চুপ হয়ে বুঝদারদের মতো মাথা নেড়ে বলে, কিন্তু আমার তো মন পড়ছে রাফা আপুর জন্য। আয়ান তাকিয়ে থাকে নিজের আপন নারীটির দিকে। এদিক দিয়ে কত স্বচ্ছ অবুঝ হৃদয়ে তার আপন নারীটি। আয়ান অদ্ভুত চোখে তাকায় এখন অবুঝের মতো কথা বলা নিজের ব্যক্তিগত নারীটির দিকে। তারপর বোঝানোর ন্যায় বলে, বলতো এই পৃথিবীতে কার পায়ের নিচে জান্নাত? মায়ের। দেখেছিস, মায়েরা এত কষ্ট করে সন্তানদের দুনিয়ায় আনে বলেই আল্লাহ সকল সম্মান আগে মাকে দিয়েছে। আনিকা চুপ হয়ে বুঝদারদের মতো মাথা নেড়ে বলে, কিন্তু আমার তো মন পুড়ছে রাফা আপুর জন্য। আয়ান তাকিয়ে থাকে নিজের আপন নারীটির দিকে। এদিক দিয়ে কত স্বচ্ছ
অবুজ হৃদয়ের তার আপন নারীটি। বিদিশা আয়মানের কাঁধে মাথা রেখে পাশে বসে আছে। আয়মান এক হাত দিয়ে বিদিশাকে আগলে রেখেছে। রাজীব হাসিবা বেগমের কাঁধে মাথা রেখে বারবার বলছে, আম্মা, রাফার কিছু হবে না তো? ও কেন বারবার অমন কথা বলছে? কিচ্ছু হবে না আব্বা, দেখবি একটু পর তোর কোল আলো করে রাজপুত্র বা রাজকন্যা আসবেন। আম্মা, আমি তো রাফাকে ছাড়া থাকতে পারবো না। আমার রাফার কিছু হয়ে গেলে আমি কিভাবে কি নিয়ে বাঁচবো? সোফিয়া বেগম রাজীবের অপর পাশেই বসেছিলেন। তিনি রাজীবের বাম হাতে হাত বোলাতে বোলাতে বলেন, কিচ্ছু হবে না রাফার, দেখবি তোর রানী তো একটু পর বাবা হওয়ার সুসংবাদ নিয়ে আসবে। আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহকে ডাক। রাজীব সবার কথায় কোনো মন নেই। সে নিজে নিজেই বিড়বিড় করছে, আমার রাফার কিচ্ছু হবে না। আমার রাফার কিচ্ছু হলে আমি বাঁচবো কি নিয়ে? আল্লাহ আমার রাফাকে তাড়াতাড়ি সুস্থভাবে আমার কাছে ফিরাইয়া দিয়েন। আল্লাহ, ও আল্লাহ। আনিকা কান্না করতে করতে হেঁচকি তোলায় আয়ান তাকে পানি এনে দেয়। আনিকা পানি পান করে মাথা নিচু করে বসে আছে। আয়ান আনিকাকে পানি দিয়ে আবার তার পাশে বসে পড়ে। আয়ানের অপর পাশেই শফিকুল ইসলাম বসে আছেন। আয়ান চেয়ারে বসে শফিকুল ইসলামকে চিন্তাগ্রস্ত দেখে এগিয়ে গিয়ে সান্ত্বনার সুরে বলে, আঙ্কেল, দেখবেন একটু পর আপনার নাতি আপনার কোলে আসার জন্য কান্না করবে। আয়ান বাবা, আমার তো রাফা মার জন্য বেশি চিন্তা হচ্ছে। একবার ভাবো তো, মেয়েটা কত কষ্টের মধ্যে বড় হয়েছে, যার জন্য এমন যন্ত্রণায় নিজের মৃত্যুর কথা চিন্তা করে নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছে। এদিকে মেয়েটা বাচ্চার কথা ভাবতে গিয়ে আমার ছেলেটাকে আঘাত করে ফেলেছে। আয়ান শফিকুল ইসলামের কথার প্রতি উত্তরে কিছু বলতে পারে না। শফিকুল ইসলাম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জান আয়ান বাবা, আমি রাফা মাকে নিজের বৌমা হিসেবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এই মেয়েটা তো আমার কাছে বৌমা নয়, আমার আরেকটা মেয়ে, আমার বাড়ির আরেকটা প্রাণ। আমার এক মেয়েকে অন্যের বাড়ি পাঠিয়েছি, আরেক মেয়েকে আপন করে নিয়েছি। আমি চাই রাফা মার কিছু না হোক। আল্লাহ আমার রাফা মাকে সুস্থ রাখুক। বাচ্চা তো চাইলে পরেও পাওয়া যাবে, কিন্তু আমার রাফা মা না থাকলে আমার ছেলেটা বেঁচে থেকেও মারা যাবে। আয়ান শফিকুল ইসলামের কথায় বুঝতে পারে রাফা তাদের সাথে কতটুকু মিশে গেছে, কত সুন্দর করে তারা আপন করে আত্মার সাথে মিশিয়ে নিয়েছে এই মেয়েটাকে। সত্যিই রাফা ভাগ্যবান, একটা মেয়ে এত সুন্দর শ্বশুর বাড়ি পেয়েছে। কেউ দেখলে কখনোই বলবে না শফিকুল ইসলাম আর হাসিবা বেগম রাফার শ্বশুর শাশুড়ি। তারা এই 10 মাস রাফাকে চোখে চোখে রেখেছেন, হাতে হাত ধরে সকল দায়িত্ব পালন করে ভালোবাসা ঢেলে দিয়েছেন। আয়ান সান্ত্বনা স্বরূপ শফিকুল ইসলাম বলে, আঙ্কেল, দেখবেন ভাবিও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। আল্লাহ ভালো মানুষকে কখনো কষ্ট দেন না। সবাই যখন ক্লান্ত, কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে বসে আল্লাহকে ডাকছে, তখন 1.5 ঘন্টা পর ওটি থেকে নার্স বের হয়ে আসে। রাজীব নার্সকে বের হতে উঠে দ্রুত এগিয়ে যায়। তার পিছু পিছু সকলে উঠে এগিয়ে যায়। নার্স রাজীবকে এভাবে ছুটে আসতে দেখে বলে, আপনি পেশেন্টের হাজবেন্ড হন? রাফার কি অবস্থা? পেশেন্টকে প্রথমে সিজারের সিদ্ধান্ত নিলেও যখন দেখলো ডক্টর নর্মাল ডেলিভারি সম্ভব, তখন ডক্টর নর্মাল ডেলিভারি করিয়েছেন। আসলে পেশেন্টের নর্মাল ডেলিভারির ব্যথা উঠেছিল। আমার রাফার এখন কি অবস্থা? তখনই আরেকজন নার্স বাচ্চা কোলে করে নিয়ে আসে। বাচ্চার কান্নার শব্দে সুফিয়া বেগম, হাসিবা বেগম এগিয়ে যায়। তখনই সাথে সাথে ডাক্তার বের হয়ে সবাইকে জানায়, অভিনন্দন মিস্টার রাজীব, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। আর পেশেন্টের উপর দিয়ে অনেক স্ট্রেস যাওয়ার কারণে এখনও জ্ঞান ফিরেনি, এখন ঘুমে থাকবে। জ্ঞান ফিরতে 4-5 ঘন্টা সময় লাগবে। পেশেন্টেও আলহামদুলিল্লাহ ঠিক আছে, আর কিছুক্ষণ দেরি হলে ব্যাপারটা অনেক জটিল হয়ে যেত, আবার মা ও বাচ্চার জন্য ঝুঁকি হয়ে যেত। ডাক্তারের কথা শুনে রাজীবের বুক থেকে পাথর নেমে গেছে, চোখে পানি, মুখে হাসি। আনিকা খুশিতে দৌড়ে গিয়ে বাচ্চার হাত ছুঁয়ে দেয়। সবাই একে একে বাচ্চাকে কোলে তুলে নেয়। আয়মান বাচ্চাটাকে বিদিশার কোল থেকে আদর করে দেয়।
শফিকুল ইসলাম তো নাতির খুশিতে নাচতে নাচতে নাতিকে কোলে নিয়ে আদর করে রাজীবের দিকে এগিয়ে যায়। রাজীব কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে নেয়। রাজীবের কাছে বাচ্চাটাকে প্রতিরূপ নিজের মতন লাগছে, মানে তারই প্রতিচ্ছবি পেয়েছে তার ছেলে। ছেলের চুমুতে ভরিয়ে নিজের পিতৃত্বের স্বাদ অনুভব করে। তারপর শফিকুল ইসলাম এগিয়ে এসে বলেন বাচ্চার কানে আজান দিতে। রাফাকে কেবিনে দেওয়া হয়েছে, ঘন্টারও সময় পেরিয়েছে। আয়মান, বিদিশা, আনিকা, আয়ান চলে গেছে, কারণ একটু পরে চৌধুরী বাড়ির সবাই আসবে দেখা করতে। হসপিটালের এত মানুষের ভিড় জমারে রোগীদের ওই অসুবিধা হবে। বিদিশা থাকতে চেয়েছিল, কিন্তু আয়মান দেয়নি। আয়মান এখন থেকেই বিদিশাকে নিয়ে যে পরিমাণে টেনশন করছে তা দেখে বিদিশা মহা বিরক্ত। শফিকুল ইসলাম হসপিটালের ভেতর যাকে দেখছেন তাকেই মিষ্টি খাইয়ে দিচ্ছেন খুশিতে। তিনি 10 কেজি মিষ্টি কিনেছিলেন, আবার আয়মান 20 কেজি মিষ্টি কিনে পাঠিয়েছে। চৌধুরী বাড়ির সবাই রাফা আর বাবু দেখতে আসলো। বেআইন সব মিলিয়ে কেবিনের বাহিরে এক প্রকার আনন্দের আড্ডা বসিয়ে দিয়েছেন। রাফার এখনো জ্ঞান ফেরেনি। রাজীব চেয়ারে বসে রাফার পাশেই বিছানায় হেলান দিয়ে আছে। একটু পরে বাচ্চাটা ঘুমিয়েছে। রাজীবের কাছে আজ যেন নিজেকে পরিপূর্ণ লাগছে। এমন অদ্ভুত আনন্দের অনুভূতি তার বউ তাকে উপহার দিয়েছে। কথাটা ভেবেই রাজীব রাফার হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ায়। ঘণ্টা পেরোতেই সন্ধ্যার দিকে রাফার জ্ঞান ফিরে। সজাগ হয়েই প্রথমে কেবিনে হাসিবা বেগম এবং সুফিয়া বেগমকে বসে থাকতে দেখে। সুফিয়া খান বাচ্চাকে কোলে নিয়ে নাকে গরম কাপড় দিয়ে ছ্যাঁকা দিচ্ছেন। হাসিবা বেগম এগিয়ে গিয়ে রাফাকে দেখে সুফিয়া খানকে বলে, আপা, রাফা মার জ্ঞান ফিরেছে, বাবুকে এনে মায়ের কাছে দিন। সুফিয়া খান উঠে এসে একগাল হেসে বলে, দেখ, রাফা মা আমাদের ঘর আলো করে রাজপত্র এসেছে বলেই রাফার বাম হাতে শুয়ে দেয়। রাফা প্রাণ ভরে দেখে নিজের সকল কষ্ট যেন এখন সফল মনে হচ্ছে। এর থেকে শান্তির আর কি আছে? মা হওয়ার অনুভূতিটা যেন সকল কিছুর ঊর্ধ্বে। রাফা বাচ্চাকে মন ভরে চুমু দিয়ে চোখ বুলিয়ে ঘরে রাজীবকে খোঁজে, কিন্তু রাজীবকে দেখতে পায় না। রাফার কাতর দৃষ্টি দেখে হাসিবা বেগম মুচকি হেসে বলে, রাফা মা, চৌধুরী বাড়ির থেকে সবাই এসেছিল দেখতে। তোর জ্ঞান না ফেরার কারণে তাদের জোর করে রাজীব গেছে গাড়িতে তুলে দিতে, নয়তো রাত হয়ে যাবে। আর কালকে মনে হয় তোকে রিলিজ দিয়ে দেবে। রাফা ওঠার চেষ্টা করতেই সুফিয়া খান বাচ্চাকে কোলে নিয়ে নেয়। হাসিবা বেগম রাফাকে ধরে বালিশে হেলান দিয়ে বসায়। তখনই নার্স কেবিনে ঢুকে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছে, তাহলে বলুন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে। বাচ্চাটা প্রায় 6 ঘন্টা ধরে কিছু খায়নি। সুফিয়া খানরাও এখন চলে যাবে। হসপিটালে শুধু রাজীব থাকবে। তাই সুফিয়া খান এগিয়ে বলে, রাফা মা, তুই বাচ্চাকে খাওয়া, আমরা এখন চলে যাব। রাজীব থাকলে কালকে সকালে আবার আসবো। তোর বাবা বাহিরে থাকতেই চলে যায়, নয়তো শফিক ক্যাবিনে ঢুকে নাতিকে একবার কোলে নিলে আর টেনে নিয়ে যেতে পারবো না। হাসিবা বেগম রাফার কপালে চুমু দিয়ে আদর করে সাবধানে থাকতে বলে। রাফাও মাথা নাড়িয়ে সায় জানায়। রাফার গায়ে ঢিলে ঢালা মেক্সি পরা, কোমর ছুঁই ছুঁই চুলগুলো বেনি করে পেছনে রাখা, মুখ অবয়বে ক্লান্তি রেশ। বিছানায় উল্টো ঘুরে বসে বাচ্চাকে ফিডিং করাচ্ছে। রাফা প্রথমে বাচ্চার চেহারা ভালো করে না দেখলেও এখন ভালো করে খেয়াল করে দেখছে। পুরাই অবিকল বাচ্চা তার বাবার মতন হয়েছে। দেখে মনে হচ্ছে বাচ্চার নেওয়াটা হবে ছেড়ে। নার্স বেরিয়ে যেতেই রাজীব কেবিনে ঢুকে দরজা ফেরায়। রাফার কাছে যেতে দেখে রাফা বাচ্চাকে ফিডিং করাচ্ছে। রাজীবের ঠোঁটে মুচকি হাসি। রাফা রাজীবকে হঠাৎ দেখে লজ্জা পায়, যেন পৃথিবীর সব লজ্জা এখন তার উপর ভর করেছে। নিজেকে ঘুরিয়ে আরেকটু আড়াল করতে গেলে রাজীব এগিয়ে এসে রাফার পাশে বসে বলে, ও বউ, তুমি কি লজ্জা পাচ্ছ? দেখি দেখি, লজ্জা পাওয়ার তো কথা না তোমার। লজ্জা ভাঙিয়েই তো আজ এই পর্যন্ত। রাফাকে যেন আরো লজ্জায় ভর করে। বাচ্চাকে শুইয়ে দিয়ে ওড়না দিয়ে পেঁচিয়ে নিজেকে ঢেকে নেয়। রাজীব রাফার এমন কর্ম দেখে উচ্চস্বরে হো হো করে হেসে ওঠে। রাফা মিনমিনিয়ে বলে, অসভ্য। রাজীব রাফাকে এক হাতে কাঁধ জড়িয়ে নিজের বুকে জায়গা করে দেয়। রাফাও রাজীবের বুকে মাথা এলিয়ে 2 হাতে জড়িয়ে ধরে। রাজীব রাফার কপালে ঠোঁট চেপে ধরে, ঠোঁট নাড়িয়ে বলে,
জান, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমার জীবনে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দিবেন তখনকার কথার জন্য। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু তখন আমার মনে হচ্ছিল আমি বাঁচব না। তাই নিজের অতীতের কথা বারবার নিজের সন্তানের ভিতর হানা দিবে এমন কথাই আসছিল। ক্ষমা করুন আমায়, ক্ষমা করে দিন। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। থোর বোকা মেয়ে, এর জন্য কাঁদে না। তুমি তোমার জীবনে এমন কিছু কঠিন সময় পেয়েছো যার জন্য এমন কথা চিন্তা আসাটা স্বাভাবিক। দেখো জান, প্রথমে কষ্ট পেলেও তোমার কথা ভেবে দেখলাম তোমার জায়গায় থাকলে বোধহয় আমিও এমন করতাম। তুমি ছাড়া আমি অসহায় রাফা। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব খুঁজে পাওয়া অনেক দুর্বল হয়ে যাবে। রাফা লজ্জা ভুলে রাজীবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথা তুলে থুতনিতে চুমো দিয়ে বলে, দেখুন, বাচ্চা তো পেট থেকে পড়ে আপনার মুখোশ পড়ে আছে, অবিকল আপনার মতো হয়েছে দেখতে। হ্যাঁ, দেখতে হবে না কার বাচ্চা। বাবাকে নকল না করলে হবে কিভাবে? দেখবে বাচ্চা আমার নেওটা হবে। এই না, বাচ্চা তো একটা কোন আপনার পেলই। এখন আমার নেওটা বানাবো ছেলেকে। এখন বলুন, নাম কি রাখলেন? আমি তো রাখিনি, কালকে মা বাবা মিলে নাম রাখবে। জানো, বাবা না পুরো বাচ্চাদের মতো আচরণ করছে। বারবার বলছে বাচ্চার নামে তার দাদাভাইয়ের রাজকীয়তা থাকবে। রাফা মুচকি হেসে বলে, তাই হোক। হ্যাঁ, এখন ঘুমানোর সময় হয়েছে। তুমি শুয়ে পড়ো, আমি দরজাটা লাগিয়ে দিয়ে ছোট লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। বিদিশা বাসায় আসার পর থেকে আয়মানের অত্যাচার সহ্য করছে। বিছানা থেকে নামতে দিচ্ছে না। আয়মানকে বোঝাতে গিয়েও বিদিশার মাথা ব্যথা হয়ে গেছে। আয়মান টাওয়াল হাতে নিয়ে, বিদিশা এখানে বসে থাকবে, বিছানা থেকে একদম নামবে না। আমি 10 মিনিটে সামনেই বের হয়ে যাব। বিদিশা ভদ্র মেয়ের মতো মাথা নাড়ায় এক পাশে। আয়মান আর চোখে বিদিশাকে দেখে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বিদিশা এই সুযোগে বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে যায়। একটু আগে বাড়িতে সবাই ফিরেছে। বিদিশা তার শাশুড়ি মায়ের সাথে দেখা করে আরিয়ানার ঘরে যায়। কে রে, তুই হঠাৎ এই ঘরে? বড় ভাই তোকে ছাড়লো কেমনি? চুপ কর। তোর ভাই এতক্ষণ আমায় বসিয়ে বসিয়ে প্যারালাইজ রোগী বানানোর মিশনে ছিল। আমি তো কোনো রকম বের হয়ে এসেছি। আচ্ছা, আর কারো কি বাচ্চা হয়নি? এত ভয় পাওয়ার কি আছে? তুই বুঝবি না, ভাইয়া তোকে অনেক ভালোবাসতো। তাছাড়া আজকে রাফার সাথে ঘটনা দেখে ভাইয়া বোধ হয় একটু বেশি ভয় পেয়েছে। আমিও পেয়েছি। তাই বলে উনি আমার সাহস না দিয়ে আরো ভয় ঢুকিয়ে দিচ্ছে। আরে এমন কিছু না। বোন, আজকে কিন্তু তোর সাথে ঘুমাবো, ওই লোকের সাথে ঘুমাবো না আমি। বলেই চোখ টিপ দেয়। হয়েছে, ওই খারুজ ব্যাটার নাম আর নিতে হবে না। যা ভালো করে দরজাটা লাগিয়ে দিয়ে হয়তো দুজনে মিলে মরার মতো ঘুমিয়ে থাকবো, তাহলেই চলবে। বিদিশা কাঁথা টেনে বিছানায় শুয়ে পড়ে। আরিয়ানা দরজা লাগিয়ে লাইট অফ করে গিয়ে বিদিশার সাথে শুয়ে পড়ে। আনিকা ঘরে এসে প্লাজো আর টি শার্ট পরে বিছানার এক সাইডে এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। আয়ান বসে ল্যাপটপে কাজ করছে। আয়ান আয়মানের বিদেশের ব্যবসাগুলো হ্যান্ডেল করে। আজ বড় একটা কাজ শেষ করছে। আয়ানকে মাঝে মাঝেই বিদেশ যেতে হয় ব্যবসাগুলো দেখভাল করার জন্য। এই যে এখন ল্যাপটপে বসেই আগামী নভেম্বর মাসের শেষের দিকে যাওয়ার ডেট ফেলেছে। আয়ান নিজের কাজ সবার সামনে শো অফ করতে পছন্দ করে না। আয়ানের ডিলের কাজ শেষ হলে ল্যাপটপ গুছিয়ে রেখে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ে। আয়ান শুয়ে আনিকা ঘুমিয়েছে কিনা ভালো করে চেক করে। আনিকা গভীর ঘুমে বুঝতে পেরে আনিকাকে টেনে বাম হাতে ওপর সময় আয়ান আনিকাকে জড়িয়েই ঘুমের দেশে পাড়ি জমায়। আয়মান বের হয়ে বিদিশাকে দেখতে না পেয়ে বুঝতে পেরেছে বিদিশা যে নিজের প্রাণপ্রিয় বান্ধবীর ঘরে গেছে। এত রাতে ওই ঘর ছাড়া বিদেশিয়ে বা আর কোন ঘরে যাবে? আয়মানের সাথে সাথে পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে রক্ত টকবক করছে। বউ যদি এই অবস্থায় এমন অবাধ্য হয় তাহলে যে কোনো স্বামীরই রাগ হওয়া স্বাভাবিক। আয়মান আরিয়ানার ঘরের সামনে গিয়ে ধীরে ধীরে 2 বার টোকা দেয়। কারোর শব্দ না পেয়ে আয়মান ধীরে সুস্থে পকেট থেকে ফোন বের করে। যা ভেবেছে তাই। আরিয়ানা এখনও সজাগ অনলাইনে অ্যাক্টিভ দেখাচ্ছে। আয়মান সাথে সাথে একটা মেসেজ পাঠায়, আরও দরজাটা খোল। আর কালকেই তোকে কানের ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছে আকাশকে। বেয়াদব হচ্ছিস দিন দিন, না? কানে আওয়াজ যায় না?
আরবারের ধমক স্বরূপ মেসেজ দেখে আরিয়ানা ঢোক গিরে শোয়া থেকে উঠে বসে। বিদিশাকে ধাক্কা দেয়, কিন্তু বিদিশার কোনো নড়চড় নেই। বিদিশা গভীর ঘুমে আছে। আরু ঢোক গিরে লাইট অন করে ধীরে ধীরে দরজাটা খোলে। আইমান রাগী চোখে আরুর দিকে তাকিয়ে বলে, এতক্ষণ লাগে দরজা খুলতে? আসলে ভাইয়া চোখ লেগে গেছিল। তাছাড়া তোমার বউই বলছে দরজা না খুলতে। আজকে নাকি বিদিশা এখানেই থাকবে। পাগলে তো কত কিছুই বলে, তার জন্য কি ছাগল তার কথা শুনে নাচবে? হ্যাঁ। আয়মান আরুকে সাইড কেটে ভেতরে গিয়ে দেখে বিদিশা বেঘরে ঘুমাচ্ছে। আয়মান সযত্নে বিদিশাকে কোলে তুলে নেয়। যাওয়ার সময় আরুকে বলে, ঘুমিয়ে পর, আর এত রাত পর্যন্ত আকাশের সাথে কথা বলতে হবে না। তোকে তাড়াতাড়ি এবারে পাঠানোর ব্যবস্থা করছি। আয়মান চলে যেতেই আরিয়ানা আয়মানের কথার অর্থ বুঝতে পেরে লজ্জা পায়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে আকাশকে ফোন দিয়ে বলে, এই তোমার জন্য হয়েছে, তোমার জন্যই ভাইয়ের কাছে লজ্জায় পড়তে হলো। ওই আমি কি বলছি, তোমার ভাইয়ের সামনে বসে বসে হবু জামাইয়ের সাথে কথা বলো। তুমিও আকাশ ভাই। আচ্ছা যাও, আর কথা বলবা না তোমার সাথে। এই না না, এমন করো না জান বাচ্চা। চুপ, একদম কথা বলবি না আমার সাথে। এখন নিজে শুধু সাজা হচ্ছে, তাই না? থাক তুই তোর সাধু সন্ন্যাসী নিয়ে। বলেই ঠাস করে ফোন রেখে দেয় আরু। আকাশ ফোন কান থেকে নামিয়ে বলে, যাক বাবা, মাঝখান দিয়ে আমার সাথে ভাইয়ের ঝামেলাটাও মিটলো। আমি আবার কি করলাম? থেত্তেরিকা, আয়ানটার জন্য আমার প্রেমটা শেষ। আরমান বিদিশাকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে বিছানায় একপাশে বিদিশাকে জড়িয়ে শুয়ে পড়ে। বিদিশা ঘুমের মাঝে আয়মানকে টাইট করে জড়িয়ে ধরে, বুকের মধ্যে নাক মুখ ডুবিয়ে রাখে। আয়মান বিদিশার কাজকর্ম দেখে মুচকি হাসে। এই ছোট মেয়েটা নাকি তার অস্তিত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন পর তাকে বাবা বাবা বলে ডাকবে। ছোট ছোট হাত পা নিয়ে ঘর আলো করে ফুটফুটে সন্তান হবে রাজীবের মতো। ভাবতেই আয়মানের ঠোঁটে মুচকি হাসি খেলে গেল। রাফা আর রাজীব গভীর ঘুমে। হঠাৎ বাচ্চার কান্নার শব্দে রাফার ঘুম ভেঙে যায়। নিজেকে কারো শক্ত বন্ধনীতে আবদ্ধ করে। চোখ পিট পিট করে পেছনে তাকিয়ে রাজীবকে দেখে ধীরে ধীরে রাজীবের কাঁধে ধাক্কা দিয়ে ডাক দেয়, এই শুনছেন? উঠুন না। এই রাফা কণ্ঠস্বর পেয়ে রাজীব নড়ে চড়ে বলে, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? সকাল হয়ে গেছে নাকি? না, দেখুন বাবু কান্না করছে, আমার কাছে এনে দিন তো। রাজীব উঠে বাবুকে কোলে করে এনে রাফার কাছে দিয়ে বলে, আমার বাবুর মনে হয় খিদে পেয়েছে, খাওয়াও বাবুকে। রাফা বাবুকে এক সাইডে আজরায় নিয়ে বাবুকে ফিডিং করায়। রাজীব অন্য পাশে আবার শুয়ে পড়ে। বাবুর পেট শান্তি হতেই আবার ঘুমিয়ে পড়ে। রাফা রাজীবকে ডাক দিয়ে বলে বাবুকে নেওয়ার জন্য। রাজীব বাবুকে নিয়ে নিজের কোলে জড়িয়ে ধরে কাত হয়ে ঘুমিয়ে পড়ে। রাফা পেছন থেকে রাজীবকে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে ঘুমে পাড়ি জমায়। এত সুখের পরিবার এই পৃথিবীর কোন ঠিকানায় আর খুঁজে পাওয়া যাবে? এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় সুখ, যা মনে প্রশান্তি এনে দেয়। যার সংসার জীবনে শান্তি নেই, সে আদৌ শান্তিতে আছে? সকালে পাখির কিচিরমিচির শব্দে হালকা মৃদু বাতাস, দিনটা শীতল। সকাল আজ সূর্য ওঠেনি। শান্ত স্নিগ্ধ সুন্দর সকালের মাধ্যমে দিনের সূচনা। চৌধুরী বাড়ি আজ খুবই জমজমাট। বাড়ির 3 কর্তি মিলে লুচি ভাজছে, সাথে গরুর মাংস সেমাই রান্না হয়েছে। বিদিশার জন্য আলাদা দুধ, ডিম আর ফল কাটা হচ্ছে। ডাইনিং টেবিলে বাড়ির সবাই বসে আছে। 3 কর্তা বসে গল্প জুড়িয়ে দিয়েছে। অন্য পাশে দাদি বসে বসে সেমাই খাচ্ছে আর বিদিশাকে এটা সেটা উপদেশ দিয়েছে। বিদিশার এক পাশে দাদি, অন্য পাশে আয়মান। আয়মান বিদিশাকে নাস্তা সার্ভ করে দিচ্ছে। আরিয়ানা আর মুক্তা একসাথে বসেছে। মুক্তা বিদিশাকে দেখে হিংসায় মাথার মধ্যে বদবুদ্ধির কুণ্ডলি পাকাচ্ছে। আরিয়ানা মুক্তাকে দেখে হেসে বলে, মুক্তা আপু, তুমি খাচ্ছ না কেন? খাবার ভালো হয়নি? মুক্তা থতমত খেয়ে বিদিশার থেকে চোখ সরিয়ে বলে, না না, ভালো হবে না কেন? তুই হঠাৎ এই প্রশ্ন কেন করছিস? তাছাড়া মামির হাতের রান্না সব সময় মজা হয়। তুই খা, আমারটা আমি ঠিকই খাবো। আরু আর কিছু না বলে মুখ ভেঙছি যে খাওয়ার মনোযোগ দেয়। আসিফ আরুর পাশে বসে খাচ্ছে আর টুকটাক কথা বলছে। আসিফ এমনভাবে কথা বলছে যেন অনেক গুরুত্বপূর্ণ কথা, আর আরু
মাথা নাড়াচ্ছে। আয়ান খেতে খেতে আয়মানের সাথে টুকটাক কথা বলছে। আনিকা এখনো নিচে নামেনি খেতে, হয়তো ফ্রেশ হচ্ছে। কি রে আয়ান, নাতবো আনিকা কই? আসছে মনে হয় দাদি। এই মাইয়াডারে লইয়া আর পারি না। একবারিতে বিয়ে হইলে এই জ্বালা। শ্বশুর বাড়ি ফিলিংস আসে না, নিজের বাপের বাড়ি মনে করে। দাদি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়িতে কি পার্থক্য আছে নাকি? তা আছে না, শ্বশুর বাড়িতে জামাইয়ের খেদমত করব, কি লাগবো না লাগবো তা দেখব, বাচ্চা হইলে বাচ্চা কাচ্চা সামলাইব। সময় হলে এমনি করব, এখন তো ভাবি আছে। তুই কোনো কথা কইবি না সেমরা, এখন বউ হইছে, বউর দায়িত্ব পালন করতে হব। এরই মধ্যে আয়মান বিদিশাকে খাওয়ানো শেষ করে অফিসে যাওয়ার জন্য বের হতে হতে নিজের খেয়াল রাখার জন্য বলে যায়। আনিকা রেডি হয়ে কলেজ ড্রেস পরে একেবারে নিচে নেমেছে। আনিকা নিচে হেলতে দুলতে এসে বিদিশার পাশে বসে। আয়ান একবার আনিকাকে দেখে আবার খাওয়ায় মনোযোগ দেয়। দাদি আনিকাকে দেখেই জোরে ধমকের স্বরে বলে, এই সেমরি, তুই এখানে কেন বসছিস? যা গিয়ে জামাইয়ের পাশে বস। আনিকা হঠাৎ ধমকে থতমত খেয়ে যায়। আয়ান আনিকাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে কিছু ইশারা করে। আনিকা বুঝতে পারে না। আনিকা বোকার মতো হেঁটে গিয়ে আয়ানের পাশে বসে। আয়ান আনিকার কানের কাছে মুখ নিয়ে বলে, বেয়াদব, সাদার সাথে লাল পরেছিস ভালো কথা, আমাকে একান্তে দেখাতেই আমি কমপ্লিমেন্ট দিতাম, বাড়ির সবার সামনে তোকে দেখাতে বলেছে? আনিকা আয়ানের কথা বুঝতে না পেরে বলে, মানে আমি বুঝিনি ভাইয়া, বুঝিয়ে বলো। আয়মানের রাগ হয় আনিকার ওপর। এই মেয়েটা মাঝে মাঝে এত বোকা হয়ে যায় যে কিছুই বোঝে না। আয়ান সবার দিকে তাকিয়ে দেখে সবাই খাওয়ায় ব্যস্ত। এই ফাঁকে আয়ান আনিকার বের হয়ে থাকা লাল কাপড় ঢাকতে জামা টেনে দিয়ে ওড়না দিয়ে ঢেকে দিয়ে বলে, খাওয়া শেষে হিজাব বাঁধবি, হিজাব ছাড়া বাইরে গেলে তোর লেখাপড়া বন্ধ। আনিকা লজ্জায় অস্বস্তিতে পড়ে যায়। ইদানিং আনিকাকে আয়ানের কাছে সব লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। কথাটা ভেবেই আনিকার কান দিয়ে আগুন বের হতে থাকে। দ্রুত নিজের খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। আয়ান আনিকাকে নিয়ে বের হয়েছে। আয়ান আনিকাকে কলেজ পৌঁছে দেবে। আনিকা হিজাব পরে চুপচাপ গাড়ির ভেতরে বসে বাইরে তাকিয়ে আছে। আয়ান মুখ চৌখা করে শীষ বাজাতে বাজাতে গাড়ি চালাচ্ছে। আনিকার কলেজ আসতেই বলে, চুপচাপ কলেজে ক্লাস করবি, কোনো ছেলে মানুষের সাথে কথা বলবি না, আর পণ্ডিতগিরি দেখিয়ে একা একা চলে যাস না, আমি কিন্তু তোকে নিতে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসবে, আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। চৌধুরী বাড়িতে আজকে বড়দিন মিটিং বসেছে। আরিয়ানা বিদিশার পরীক্ষা দ্রুত শেষ হয়ে যাবে আগামীকাল থেকে শুরু হলে। তারপরই বড় করে অনুষ্ঠান করে আরিয়ানাকে আকাশের কাছে তুলে দেবে। সাথে আনিকা আর আয়ানেরও অনুষ্ঠান হয়ে যাবে। মুফিজ সাহেবের এই কথাই দাদি বলেন, এত বড় করে আয়োজনের দরকার কি বাপ? এখন মসজিদে খুরমা ছিটিয়ে বিয়ে পড়িয়ে ফেল, পরে এক অনুষ্ঠানে সব ঝামেলা শেষ হয়ে যাবে, নয়তো মেয়েগুলোর উপর দিয়ে বেশি দখল যাবে। পরীক্ষা শেষ হতে না হতে বিয়ের ঝামেলা, অনেক কষ্ট হয়ে যাবে। আকাশ এই কথা শুনে মনে মনে অনেক খুশি হয়। বউ ছাড়া আর কতদিন থাকবো? দাদি একদম ঠিক কথা বলেছে। আমার আম্মা আব্বাও নিজের ছেলের কথা না বুঝে খালি ভাইয়ের সাথে মাথা নাড়ে। মাহমুদুর এবং মায়ান সাহেবও সম্মতি জানায়। সবার সম্মতি দেখে মুফিজ সাহেবও রাজি হয়ে যায়। আজকেই আকবজ বিয়ে পড়ানো হবে। বিদিশা খুশিতে গিয়ে আরিয়ানাকে বলে, ভালো ভালো আজ থেকে আর জামাই থেকে দূরে থাকতে হবে না, আর না রাত জাগতে হবে। আরিয়ানা লজ্জা পায় হঠাৎ বিদিশার এমন কথায়। বিদিশা আরিয়ানাকে ঘরে নিয়ে যায় তৈরি করতে। আরিয়ানাকে গ্রে রঙের সুন্দর একটা শাড়ি আর দোপাট্টা দেওয়া হয়েছে। আরিয়ানা ঘরে বসে নিজে নিজে সাজছে। সাথে বিদিশা বসে বসে আরিয়ানাকে দেখছে। বিকালে বিয়ে হবে। আয়ান আনিকাকে আনতে যাবে। আয়মান, মায়ান আর আকাশ তখনই বের হয়ে গেছে টুকটাক বাজারের কাজ শেষ করতে। আয়মান রাজীবকে ফোন দিয়ে সব জানে। রাজীব জানিয়েছে তারা একেবারে অনুষ্ঠানের দিন আসবে। এখন রাফার জন্য আর নড়াচড়া করতে চাচ্ছে না। দুদিন পর অনুষ্ঠানে একেবারে যাবে। আনিকা অনেকক্ষণ ধরেই গেটের সামনে দাঁড়িয়েছিল। আয়ানকে এখনো আসতে না দেখে আনিকার বিরক্ত লাগছে প্রচুর। তখন আনিকাকে একা দেখতে পেয়ে আনিকার এক সিনিয়র ভাই এগিয়ে এসে বলে,
আরে আনিকা না, কেমন আছো? আনিকা মুচকি হেসে, জি ভাইয়া, আপনি কেমন আছেন? আরে বাহ, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ হিজাব পরা একদম অন্যরকম লাগছে। ধন্যবাদ ভাইয়া। আরে তুমি শুধু ভাইয়া ডাকো কেন? আমার তো বোনের অভাব নেই, তুমি বরং আমায় নাম ধরেই ডেকো।